প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই সাজেশন ভিত্তিক প্রশ্ন রেখেছি, পাশাপাশি তার উত্তরগুলো নিয়েও আলোচনা করে দিয়েছি। তাই তোমাদের প্রত্যেকের বুঝতে খুবই সুবিধা হবে। যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে বোঝার চেষ্টা করো, এর উত্তরটাও বোঝার চেষ্টা করো। ওকে, তো দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, প্রতিটি প্রশ্নের মান 2। তো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে দেখে নাও, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? দেখো, এখানে উত্তরটা আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। অ্যাড্রিনালিন হরমোন রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা, উত্তেজনাকালে ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে ক্রিয়াশীলতা হ্রাস পায়। তাই অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্সারটা যা লেখা হয়েছে। কি এই হরমোনটা কি হয়, রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা যখন হয় তখন এই সময়, অর্থাৎ সেই সময় এই হরমোনটা ক্ষরিত হয়। তার আর এই হরমোনের ক্রিয়াশীলতা কিন্তু দীর্ঘস্থান নেই। যখন জরুরিকালীন কোনো অবস্থা পড়ে এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হয়ে গেলে আবার তার ক্রিয়াশীলতা কী হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। তাই এই হরমোনকে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী আছে, সর্বোচ্চ প্রভুগ্রন্থি কাকে এবং কেন বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সর্বোচ্চ প্রবন্ধ হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রবন্ধি বলা হয়। কেন বলা হয় দেখো, এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায় হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। দেখো, মানবদেহের যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, কিন্তু এখানে কি হাইপোথ্যালামাস কি করছে, পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, তাই এটাকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। অর্থাৎ পিটুইটারি গ্রন্থিকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণে সাহায্য করছে হাইপোথ্যালামাস, আর যেহেতু পিটুইটারিকে বলা হচ্ছে প্রভুগ্রন্থি, আর প্রভুগ্রন্থি কন্ট্রোল করছে, অর্থাৎ নিশ্চিত হরমোনটা কি নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, তাই এটাকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী আছে 3 নম্বর, হরমোন এবং স্নায়ুতন্ত্রের কার্যগত পার্থক্য লেখো। দেখো, হরমোন আর যে স্নায়ুতন্ত্রের কার্যগত পার্থক্য তোমরা ছক করে দিয়ে লিখো, তাহলে সেটাও খুব ভালো হবে। আমি এখানে ছক করে লিখিনি, আমি টানা লিখে দিচ্ছি, তোমরা পারলে ছক করে নেবে। ওকে, দেখো, হরমোন জীবদের রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে, কিন্তু স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়কারী হিসাবে কাজ করে। তারপর হরমোন কি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। দেখো, ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, পাশাপাশি ভৌতবিজ্ঞান বিগত 10 বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে কিন্তু দেখে নিও, কিংবা আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, দেখো 4 নম্বর কী আছে, লঘু মস্তিষ্কের কাজগুলি লেখো। লঘু মস্তিষ্ক কাজ, দেখো পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সারগুলো, আমি পয়েন্টও করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো কি, লঘু মস্তিষ্ক মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে এই লঘু মস্তিষ্ক। ওকে, তারপরে দেখো কি আছে, চোখের দুটি দৃষ্টি ত্রুটিগুলি লেখো। ইয়া কীভাবে দূর করা হয়? চোখের দুটি দৃষ্টি ত্রুটি লিখতে বলেছে। তো চোখের দুটি দৃষ্টি ত্রুটি হলো মায়োপিয়া, এটা হচ্ছে কি হাইপার ম্যাট্রোপিয়া। মায়োপিয়া আর এটা হচ্ছে কি হাইপার ম্যাট্রোপিয়া। তো মায়োপিয়া রোগ ত্রুটি দূর করতে হলে কী করতে হয়? অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। মনে রাখতে হয়, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। আর যেটা হচ্ছে হাইপার ম্যাট্রোপিয়া, সেক্ষেত্রে কী হয়? উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের দুটো ত্রুটি দূর করা যায়। অর্থাৎ চোখের যে দুটো ত্রুটি, এটা হচ্ছে গিয়ে মায়োপিয়া, এটা হচ্ছে হাইপার ম্যাট্রোপিয়া। এই মায়োপিয়া দূর করা যায় অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে, আর হাইপার ম্যাট্রোপিয়া উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে দূর করা হয়। নেক্সট কী আছে, গমনের চালিকা শক্তিগুলি লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, এখানে প্রশ্নের উত্তরটা আমি করে দিয়েছি পয়েন্ট টু পয়েন্ট। গমনের চালিকা শক্তিগুলি খাদ্যান্বেষণ, তারপর হচ্ছে গিয়ে আত্মরক্ষা, আশ্রয়, আর একটা হচ্ছে প্রজনন। তোমাদের যদি এই প্রশ্ন মান 3-এ থাকে, তাহলে প্রতিটা পয়েন্ট তোমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে। ওকে, আমি শুধু মান 2-এর জন্য এখানে শুধু পয়েন্টগুলো তুলে ধরেছি। নেক্সট কী আছে দেখে নাও, যে পাখির উড্ডয়নের পেশি
নাম লেখো, দুটি উড্ডয়ন পেশির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকবার এসছে। তো কী আছে, পাখির দুটি উড্ডয়ন পেশি হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্যাক্টোরালিস মেজর আর একটা হচ্ছে প্যাক্টোরালিস মাইনর। তাছাড়া কোরাকো ব্রোকিয়ালিস নামে একটা পেশি থাকে। তো এখানে দুটো বলা হয়েছে, তো দুটোই তোমরা লিখবে প্যাক্টোরালিস মেজর আর একটা হচ্ছে প্যাক্টোরালিস মাইনর। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন কী আছে, লিগামেন্ট কোথায় অবস্থিত, এর কাজ লেখো। দেখো, দুটি অস্থিসন্ধির মাঝখানে লিগামেন্ট অবস্থিত। লিগামেন্ট কি? লিগামেন্ট ট্যান্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে এবং সচল অস্থিসন্ধিগুলি গমনে সাহায্য করে থাকে। এই হচ্ছে লিগামেন্টের কাজ। নেক্সট কী আছে, ডিএনএ এবং আরএনএর গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে তোমরা পড়ে রাখবে। ওকে, কী আছে, ডিএনএ দ্বিতন্ত্রী এবং পেঁচানো শ্রীর মতো, কিন্তু আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। এবার এটা হচ্ছে গঠনগত, এবার হচ্ছে কার্যগত পার্থক্য। কার্যগত পার্থক্য, ডিএনএ জীবদের বংশগত বৈশিষ্ট্য বহন করে আর আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে থাকে। ওকে, তো এই হলো গিয়ে গঠনগত এবং কার্যগত পার্থক্য। নেক্সট দেখে নাও, মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? দেখো, মাইটোসিস কোষ বিভাজনের সময় কী হয়, মাতৃকোষের থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক, এখানে সময় হয়েছে কতটা, সম কতটা হবে তোমার প্রত্যেকে ঠিক করে নেবে, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য সৃষ্টি হয়, অর্থাৎ অপত্য কোষ সৃষ্টি হয়, তাই মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয়। তাহলে বিষয়টা কি, যে মাইটোসিস থেকে এই ধরনের কোষ বিভাজনে কী হয়, অপত্য কোষ থেকে, অর্থাৎ কি বলবো, মাতৃকোষ থেকে যে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, সেই অপত্য কোষ দুটো কি সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি, তাই এটাকে সদৃশ্য বিভাজন বলা হয়ে থাকে। নেক্সট, ক্রসিং ওভার কাকে বলে? দেখো, পয়েন্ট করে দিচ্ছি, তোমাদেরকে পয়েন্ট করে অ্যান্সারগুলো লিখতে হবে। সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের যে বিনিময়, তাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। নেক্সট, মানব বিকাশের কয়টি দশা ও কী কী? মানব বিকাশের প্রধানত 5টি দশা, যেমন সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য দশা। দেখো, প্রতিটা দশা সম্পর্কে তোমাদেরকে ভালো করে বিষয়টা মনে রাখতে হবে, কেননা বিগত বছর এই দশাগুলো উল্লেখ করে দিয়েছিল, সেটা সম্পর্কে লিখতে দেওয়া হয়েছিল। তাই তোমাদেরকেও তোমার নিজের নিজের বই থেকে এই সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা এইগুলো সম্পর্কে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট কী আছে, অ্যালিল কি? অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। দেখো, নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, পরবর্তী ভিডিওগুলো যেগুলো নিয়ে আসবো, অর্থাৎ অঙ্কের সাজেশন নিয়ে আসবো, ভৌতবিজ্ঞান মান 3-এর প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে আসবো, তাছাড়া জীবনবিজ্ঞানের মান 5-এর প্রশ্ন উত্তর আকারে সাজেশনগুলো নিয়ে আসবো। সেগুলো তোমরা যদি সময় মতো পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু সবার আগে পাবে। ওকে, তাহলে যাই হোক, নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ম্যান্ডেলের পৃথকীকরণ সূত্রটি লেখো। ম্যান্ডেলের পৃথকীকরণ সূত্র লিখতে বলা হয়েছে। দেখো, ম্যান্ডেলের পৃথকীকরণ সূত্র কি, কোনো জীবের, এই যেখানে লেখা হয়েছে, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে ম্যান্ডেলের পৃথকীকরণের সূত্র। নেক্সট হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। দেখো, সূত্র তোমাদেরকে প্রতিটা ভালো করে সূত্র মনে রাখতে হবে, কোনো জায়গায় ভুল করলে কিন্তু নাম্বার পাবে না, বা তাই তোমাদেরকে একদম হুবহু লিখতে হবে। দেখো, স্বাধীন সঞ্চারণ সূত্রে কী বলা হচ্ছে, কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। নেক্সট কী আছে, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। তো দেখো, এখানে লক্ষণ পয়েন্ট করে দেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত ব্যক্তিদের হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা দেখা দেয়, আর লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে যায়, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি হয়, মূত্রের বর্ণ কালচে হয়ে যায়। এগুলো হচ্ছে কি সব থ্যালাসেমিয়া রোগের লক্ষণ।
ওকে, তোমাদের এই প্রশ্নটা কিন্তু মান 3-এও থাকতে পারে। যদি মান 2-এ থাকে তাহলে 2টা পয়েন্ট লিখে দিলে যথেষ্ট, মান 3-এ থাকলে কিন্তু সবগুলোই তোমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট দেখো কি আছে 17 নম্বর, বর্ণান্ধতা কি? এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য কোনো মানুষ লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে বলা হচ্ছে বর্ণান্ধতা বলা হয়। ওকে, কি বললাম? এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের জন্য কোনো মানুষ লাল আর সবুজ বর্ণের মধ্যে পার্থক্য বুঝতে পারে না বা চিনতে পারে না ভুল করে, সেটাই হচ্ছে কি বর্ণান্ধতা। নেক্সট, ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি লেখো। দেখো, ব্যবহার ও ব্যবহার সূত্র কি? পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য জীবদের কোনো কোনো অঙ্গ বেশি মাত্রায় ব্যবহার করে, আবার কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়। অপরপক্ষে ক্রমাগত অপব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয়। এটাই হচ্ছে কি ব্যবহার অব্যবহারের সূত্র। নেক্সট, যজ্ঞতমের উদ্বর্তন বলতে কি বোঝো? যজ্ঞতমের উদ্বর্তনটা কি? যজ্ঞতমের উদ্বর্তনের প্রবক্তা ছিলেন ডারউইন। ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের আম, দেহ ছোট ছোট সহায়ক অভিযোজনের মূলক বৈশিষ্ট্য এসে যায়, তারা জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যান্য জীবরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আবার পড়ে দিচ্ছি, যজ্ঞতমের উদ্বর্তনের বক্তা ছিলেন ডারউইন। ডারউইনের মতো জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহ ছোট ছোট সহায়ক অভিযোজনের মূলক বৈশিষ্ট্য এসে যায়, তারা জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যান্য জীবরা কালক্রমে নিশ্চিহ্ন হয়ে যায়। নেক্সট, এই যে জীবন সংগ্রামের উত্তরণকে যজ্ঞতমের উদ্বর্তন বলে একটু ছেড়ে দিয়েছিলাম, এই লাইনটা তোমরা অ্যাড করে নিও। ওকে, জীবন সংগ্রামে এই উত্তরণকে যজ্ঞতমের উদ্বর্তন বলে। নেক্সট কী আছে যে নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো? তো নয়া ডারউইনবাদটা কি? ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন ভাইসম্যান, দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন প্রমুখ বিজ্ঞানীরা। এই নতুন মতবাদটি নয়া ডারউইনবাদ নামে পরিচিত। নেক্সট 21 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। সুন্দরী গাছ তার দেহে অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে, রচিত হবে না, রেচিত করে। ওকে, ঠিক করে নেবে। অ্যান্সারটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলে ভিজে কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতে জন্মায়। অতিরিক্ত লবণ মোচন রোধ করার জন্য এরা লবণাক্ত জল পরিশোধ করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। এই গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। পাশাপাশি পাতা ও বাকলে জমা করা অতিরিক্ত লবণ পাতা ও বাকলের মাধ্যমে লবণ ত্যাগ করে থাকে। এরপর নেক্সট প্রশ্ন দেখে নাও। শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য কী কী? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, শিম্পাঞ্জি উই ডিবির সন্ধান পেলে, মানে অর্থাৎ উই পোকা যে থাকি না, উই পোকার ডিবির যদি সন্ধান পাই, সন্ধান পেলে লাঠি দিয়ে উই পোকা এরা ভোজন করে। নেক্সট কী আছে? শক্ত কাঠ বা পাথর টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে বাদামের খোসা ছড়াই, তারপরে সেগুলো বাদামগুলো এরা কী করে ভক্ষণ করে। ওকে, নেক্সট কী আছে? 23 নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন কাকে বলে? দেখো এখানে যেগুলোই প্রশ্ন লেখা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমাদেরকে হলো একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। ভালো করে গুরুত্ব সহকারে তোমাদেরকে প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে রাখতে হবে। দেখো ডিনাইট্রিফিকেশন কাকে বলে? ডিনাইট্রিফিকেশন কি? মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই পদ্ধতিকে ডিনাইট্রিফিকেশন বলে। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো কি সিউডোমোনাস। দেখো এখানে উদাহরণটা দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু উদাহরণ জিজ্ঞাসা করবে না, নিজে থেকে তোমাদের অ্যান্সারে উদাহরণটা লিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন কাকে বলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি আছে, ইউট্রিফিকেশন বলতে কি বোঝে? ইউট্রিফিকেশন, দেখো ইউট্রিফিকেশনটা কি? জলাশয়ে ফসফেট জাতীয় সার কিংবা ডিটারজেন্ট মিশে জলজ উদ্ভিদের মূলত শৈবাল ব্যাপক হারে বৃদ্ধি ঘটে, ফলে জলাশয়ে অক্সিজেন ঘাটতি দেখা দেয়। এই প্রক্রিয়াকে ইউট্রিফিকেশন বলে। দেখো জলাশয়ে ফসফেট জাতীয় সার কি বলছে? ডিটারজেন্ট কিংবা ডিটারজেন্ট জলের মধ্যে মিশলে কী হয়? উদ্ভিদের
মূলত যে সমস্ত শৈবাল থেকে জলের মধ্যে থাকে তাদের ব্যাপক বৃদ্ধি ঘটে, ফলে জলাশয়ের অক্সিজেন ঘাটতি দেখা দেয়। এটাই হচ্ছে কি ইউট্রিফিকেশন। নেক্সট কী আছে, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো। তো জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণগুলো কী কী? 1 নম্বর হচ্ছে মৃত্যু হার কমে যাওয়া, উন্নত চিকিৎসা ব্যবস্থা। তাছাড়াও কি দেখে নাও, কলেরা, বসন্ত, টাইফয়েড মহামারী ঘটানোর মতো রোগগুলির টিকা আবিষ্কার। তো এখানে 3টা পয়েন্ট লেখা হয়েছে, অবশ্যই প্রতিটা পয়েন্ট ভালো করে মনে রাখবে। নেক্সট কী আছে, অঙ্কোজিন কী? অঙ্কোজিনটা কি? যে জিন থেকে ক্যান্সার হয় বা ক্যান্সার রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে অঙ্কোজিন। নেক্সট 27 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের কয়টি হটস্পট আছে? এখানে হট হবে, কথাটা হটস্পট হবে, তোমরা একটু ঠিক করে নেবে। হটস্পট আছে ও কী কী? তো ভারতের মোট 4টি হটস্পট আছে, এই পূর্ব হিমালয়ান, ইন্দো বর্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এটা হচ্ছে সুন্দরল্যান্ড। তো টোটাল পৃথিবীতে 36টা হটস্পট আছে, তার মধ্যে 4টা হচ্ছে গিয়ে ভারতের। এই ভারতেরগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। কী বললাম? পূর্ব হিমালয়, ইন্দো বর্মা, আর এটা হচ্ছে পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, এটা হচ্ছে সুন্দরল্যান্ড। আর নবনির্মিত অর্থাৎ নতুনটা হচ্ছে গিয়ে সুন্দরল্যান্ড। নেক্সট, ইন সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। ইন সিটু সংরক্ষণ কি? প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশের জীব বৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। যেমন হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো সব হচ্ছে ইন সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট, এক্স সিটু কোনটা বা এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। এক্স সিটু সংরক্ষণ উদ্ভিদ ও প্রাণীদের নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। যেমন হচ্ছে চিড়িয়াখানা, তারপর হচ্ছে গিয়ে জিন ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, এগুলো সব হচ্ছে কি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট 30 নম্বর প্রশ্ন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কবে কোথায় দেখা দিয়েছিল? দেখো অ্যান্সারটা করে দিয়েছি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যের শাল গাছের পুনরুদ্ধারের জন্য ভারত সরকার 1971 সালে সংস্থাটি তৈরি করেছিলেন। কত সালে? 1971 সালে। কোথায় হয়েছিল? পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। কোন গাছকে কেন্দ্র করে? শাল গাছ পুনরুদ্ধারের জন্য এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যুগ্ম বন ব্যবস্থাপনা গড়ে উঠেছিল। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টা। ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো, বন্ধুকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।